বিয়ের মতো এমন কঠিন কাজ যখন পেরেছি, নুডলস তো ইজি রান্না। শুধু একটু কবুল বলেছেন আর কি করেছেন? ওই ৩ অক্ষরে কবুল বলেই তো চরম সর্বনাশ হলো আমার। কি ক্ষতি করেছি আপনার আমি যে সর্বনাশ হলো? এটা ক্ষতির জন্য নয়, এই সর্বনাশে কারো ক্ষতি হয় না। এটা ভিন্ন, তুমি বুঝবে না। যা হবার আমার হয়েছে, আমি উপলব্ধি করতে পারছি। নুডলস খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিয়ে বললেন, শুয়ে থাকো, একটু উঠবে না। আম্মুকে ফোন দিয়ে বললাম, আম্মু ৫,০০০ টাকা লাগবে। একজনের থেকে ধার নিয়ে ফর্ম ফিল আপ করেছি। রোশান স্যার ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার কান থেকে ফোনটা নিয়ে কেটে দিয়ে বললেন, কার থেকে টাকা ধার নিয়েছ? আপনি কখন নিলে? ওই যে টাকা দিয়ে দিলেন তো, সেটা ফেরত দিব। আমার মান সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছ কেন? মা বাবার থেকে টাকা চেয়ে কি প্রুভ করছো? আমি তোমাকে টাকা দিই না, তোমাকে বিয়ে করেছি কিন্তু দায়িত্ব নেইনি, তাই তো? ওয়াইফ আমার তুমি, টাকা কেন অন্য কেউ দিবে? ভাবতেই পারেন, ২ দিন বিয়ে হতে পারেনি, ফর্ম ফিল আপের টাকা আমার ঘাড়ে তুলে দিয়েছে। এসব অদ্ভুত ভাবনা ভেবেই রেস্ট নাও, তোমাকে সুস্থ হতে হবে, আর আমিও ঘুমাবো। উনি ঘরের দরজা লক করে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়লেন। কয়েকবার কপালে হাত দিয়ে দিয়ে চেক করলেন তাপ কমেছে কিনা। এরই মাঝে কেউ এসে দরজা ধাক্কাচ্ছে। উনি গিয়ে দরজা খুলে দিলেন। আমিও দ্রুত বিছানা ছেড়ে শোয়া থেকে উঠে বসলাম। উনি দরজা খুলতে দেখি রোহান বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রোহানকে কোলে তুলে বললেন, কি ব্যাটা, কি হয়েছে? বল খেলার মানুষ নেই বড় পাপ্পা, আমি তোমার সাথেই খেলবো। তোমার পাপ্পা কই? পাপ্পার যেন কি হয়েছে, শুধু রাগ করছে, ঘরের জিনিসপত্র ভাঙছে, আম্মুকে বারবার মারতে চাইছে। কেন? নতুন আম্মাকে নিয়েও ঝামেলা হচ্ছে, বাবা আর দাদুর কাপড় ধোয়া নিয়ে। বাবা আর দাদু সমস্ত শরীর চুলকাচ্ছে, এটা নিয়ে আম্মুকে বলেছে কেন নতুন আম্মার কাছে কাপড় ধুতে দিয়েছে। আবার বুড়ো দাদু আর দাদু তারা বলছে, কই আমাদের তো চুলকাচ্ছে না। এসব নিয়ে অশান্তি হচ্ছে। আমি মুচকে হাসলাম। বোঝ এবার কেমনটা লাগে? তরিকে দিয়ে গুষ্টিসহ মানুষের কাপড় ধোয়ানো। এখন থেকেই যতবারই এমন করবি ততবারই বিচুটি পাতা দিব আমি। রোশান স্যার ওইদিকে যে বড়সড় ঝামেলা হয়েছে সেটা বুঝতে পেরে বললেন, বেটা, ঝামেলার দিকে যাওয়ার দরকার নেই, আসো আমরা বল খেলি। আমি বললাম, আমিও খেলবো। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি বিছানায় বসেই খেলবো। রোহান খুশিতে হাতে তালি দিল। খেলার সময় বল একজনের হাত থেকে অন্যজনের হাতে যাবে, একজন ছুঁড়ে অন্যজনের হাতে দিচ্ছে। এমন দিতে দিতে একবার আমার খুব জোরে দেওয়া হয়ে গেল। বল এত জোরে ছুড়লাম যে রোশান স্যারের গুপ্তস্থানে গিয়ে লাগলো। উনি উহু শব্দ করে উঠলেন। রোহান এগিয়ে এলো, আমিও এগিয়ে গেলাম। বলে উঠলাম, দেখি কই লেগেছে। উনি অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। বললেন, হোয়াট? কি অদ্ভুত সে চাহনি। আমি লজ্জায় দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। কি বলতে কি বলে ফেলি নিজেরই খেয়াল থাকে না। মারাত্মক লজ্জা পেয়ে দুর্বল শরীর নিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। ওয়াল ধরে দাঁড়িয়ে চোখ বোলালাম বাহিরে। কি দারুণ দেখাচ্ছে চারদিকটা, কি স্নিগ্ধ সব কিছু। গাছের পাতাগুলি কেমন সতেজ হয়ে উঠেছে, উঠানে গাছের পাতায় ভরে গিয়েছে। বৃষ্টি যে তার সবটা উজাড় করে প্রকৃতিকে ভাসিয়ে দিয়ে গিয়েছে সেটা বোঝাই যাচ্ছে। হঠাৎ করে মনে হলো তন্ময়ের কথা। তন্ময় কি সুস্থ হয়েছে? ছোঁয়া ঠিক আছে তো? নিশ্চয়ই ছোঁয়া ঠিক নেই, ঠিক তো থাকার কথাও নয়। পৃথিবীতে সব অত্যাচার সহ্য করা গেলেও মানসিক অত্যাচার সহ্য করা যায় না। কারো কাছ থেকে প্রতারিত হওয়াটা প্রতিটা মানুষের জীবনের সব থেকে বিষাদময় ক্ষণ। মন ভাঙার যন্ত্রণার মতো আর কোনো যন্ত্রণা পৃথিবীতে নেই যা মানুষের জীবনটাকে বিষাক্ত করে তোলে। ছোঁয়া এবং তন্ময় দুজনকেই ফোন করতে হবে। ওদের দুজনের মিল হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমি দায়িত্ব নিই সবটা করব। জীবনে অন্তত এই একটা ভালো কাজ করি। এরই মাঝে হঠাৎ তরির চিৎকার আমার কানে ভেসে এলো। খুব করুণ সে চিৎকার। শরীরে ভীষণ আঘাত না পেলে কেউ এভাবে গুঙিয়ে ওঠে না। মনটা কেঁদে উঠল আমার। ব্যথাটা বোধহয় আমার গায়ে লাগলো। আমার কানে স্পষ্ট ভেসে এলো, আমি টাকা চুরি করিনি, আমাকে আর মেরো না, আমি সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। আম্মা, আপনি তো আমাকে চেনেন, আমি কি কোনোদিন চুরি করতে পারি বলুন? আপনার ছেলেকে বোঝান না আম্মা। শাশুড়ি কঠিন কণ্ঠে বললেন, বাঁচতে চাইলে টাকা ফেরত দাও, না হলে আজ আর ভালো হবে না তোরই। টাকা কোথায় পাচার করেছো? বোনের বাড়ি? অশান গালি দিয়ে বলেছে, ফকিন্নির বাচ্চা, গোষ্ঠীতে বিয়ে করে আমার কোনোদিন ভালোই হলো না। শুধু দুরুম দুরুম আওয়াজ হচ্ছে, বোঝা যাচ্ছে তরির গায়ে উড়াধুরা আঘাত করছে।
খুব বাজে গালিগালাজ করছে অশান। শাশুড়িও খুব বাজে কথা শোনাচ্ছে, যত প্রকার কটু কথা আছে সবই শোনাচ্ছে। ক্লান্তিতে আমি পা বাড়াতে পারছি না, শরীর থরথর করে কাঁপছে। ওয়াল ধরে ধরে কোনো রকম ওয়াশানের রুমে গেলাম। ওয়াশানের রুমে যেতেই আমার কি হলো জানি না, আমার ভেতরে কি যেন অশরীরী শক্তি প্রবেশ করলো। রক্ত টকবক করে উঠল রাগে, চোখ দিয়ে যেন আগুন জ্বলছে আমার, সমস্ত শরীর কাঁপছে। ওশানের হাতে বড় একটা লোহার রড, তরির মাথায় কেবলই বাড়ি দিতে যাবে, তরি দু হাতে মুখের সামনে রেখে চোখ বন্ধ করে রেখেছে। ওর পালানোর কোনো পথ নেই, শাশুড়ি পথ আটকে রেখেছে। আমি দ্রুত তরিকে ধাক্কা মেরে ফেলে দিলাম। আঘাতটা স্লিপ করে আমার কপালে কিছুটা খোঁচা লাগলো। রাগের আগে শাশুড়িকে ঠেলে এগিয়ে গিয়ে ওশানের দু গালে 2টা থাপ্পড় মারলাম। ওশানের বুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বললাম, কী ভাবিস তুই নিজেকে? মানুষ তুই নাকি অমানুষ? ওশানকে দেখে মনে হচ্ছে ও নেশা করেছে, চোখ দুটো লাল হয়ে টলমল করছে। ওর হাবভাব ভালো না, আজেবাজে কিছু খেয়ে বাসায় এসেছে। আজ ছোঁয়া ব্লক করেছে, নিশ্চয়ই ছোঁয়া আরও গালিগালাজ করেছে, এজন্যই মাথা ঠিক নেই। ওশান তীব্র রাগে কটমট করতে করতে বলল, আমাদের স্বামী স্ত্রীর মাঝে তুমি কেন এসেছো? আমার বউ আমি মারবো, তুমি বলার কে? কে তোর স্ত্রী? তুই তো তাকে তালাক দিয়ে দিছিস। ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী 3বার তালাক দিলেই তো তালাক হয়ে যায়। তুই তো মুখে মুখে অজস্রবার তালাক দিয়েছিস, তাহলে কিভাবে ও তোর বউ হয়? তালাক মেনে নিয়ে দূর হয়ে যায় না কেন? ওর জন্য আমার জীবনের সব সুখ শান্তি শেষ হয়ে গিয়েছে। আজ যদি ওই আপদ আমার সাথে না থাকতো, তাহলে লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে পারতাম। শুধুমাত্র ও জড়িয়ে আছে বলেই সমস্ত সুখ পেয়েও আমি হারালাম। আমি আজ ওর এক ব্যবস্থা করেই ছাড়ব। আমার তো মনে হয় তুই তোরই জীবনে আপদ। তোর মতো বেয়াদবের সাথে তোরই বিয়ে না হলে একটা লাক্সারিয়াস জীবনযাপন করতো নিজেই। ও রেলি? আমি ওকে তালাক দিচ্ছি এখনই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কাবিনের সমস্ত টাকা এখনই পরিশোধ করে দিচ্ছি। এখনই যেন দূর হয়ে যায়। যেখানে গিয়ে লাক্সারিয়াস জীবন সেখানে যাক, শুধু আমাকে মুক্তি দিক। 3 তালাক একটা মেয়ের জন্য যে কি তা শুধু একটা মেয়েই জানে। ডিভোর্সি মেয়েগুলোকে সমাজ অভিশপ্ত ভাবে। এক কথায় বলবে, ভালো হলে কি তালাক দিত? শ্বশুরবাড়ি একটু আধটু যন্ত্রণা কেনা ভোগ করে, স্বামীর ঘর করা অত সহজ না। মানে সব দোষ একটা মেয়ের। তাকে যে কেন ডিভোর্স দেওয়া হলো কেউ জানতেও চাইবে না, পাশেও দাঁড়াবে না, শুধু দূর থেকে কটু কথাই শোনাবে। তরিও আজ বুঝে গিয়েছে এই সংসার থেকে সে ছুটি পেয়ে গিয়েছে। তরি ছলছল নেত্রে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি ছোঁয়ার নাম্বারে বারবার ফোন দিচ্ছে, কল যাচ্ছে না বলে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার কি দোষ বলুন? তুমি এখনও এই অমানুষটার সাথে থাকতে চাও তরি? এখনও? জুতা খোলো, ওরে পিটাও। কি হলো, চুপ হয়ে দাঁড়িয়ে আছো কেন? ভাবি এ আর ছোঁয়া দুজনে কি যদি পিটাতে পারতাম। আসলে আমি দুর্বল বলেই পেয়ে বসেছে। ওয়াশান তরির দিকে তেড়ে গিয়ে বলল, তুই আবার ছোঁয়ার নাম মুখে নিয়ে আনছিস? আজ তোকে শেষ করে ফেলবো। তোর জন্য আজ এত অশান্তি। আমি রক্তচক্ষু নিয়ে অশানের দিকে তাকিয়ে বললাম, অশান, আজ আমার হাতে তুই কিন্তু শেষ হবি, কেউ আটকাতে পারবে না। আমি আজ তোকে শেষই করে ফেলবো। আমার জেল হবে হোক। আমার জীবনের সবথেকে প্রিয় মানুষটার জীবন তুই নষ্ট করেছিস। শাশুড়ি আমার কাঁধে হাত রেখে বলল, বৌমা তুমি অসুস্থ মানুষ, ওদের ব্যাপার ওদের বুঝতে দাও, তুমি যাও তো মা, রেস্ট নাও। তো পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবা, আর পরবর্তীতে পর্ব পেতে অবশ্যই আমার পেজটা ফলো দিবা। আর যারা কমেন্টস করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্টস করো না, দয়া করে একটা লাইক একটা কমেন্টস করবা, এতে আমি খুশি হব।